তেহরান সহ 16টি প্রদেশে শতাধিক বিমান হামলা। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বায়তুল মোকাররম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। সিন্ডিকেটের নিয়ন্ত্রণে হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা। বেপরোয়া বালু খেকোরা, জড়িত প্রশাসন সহ প্রভাবশালীরা। বৃষ্টি ও ওজনের ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধের 2 স্থানে ভাঙন। ফুলগাজী সদর বাজার সহ 5টি গ্রাম প্লাবিত। হঠাৎ চড়া চালের বাজার। ঢাকায় কেজিতে বেড়েছে 2 থেকে 9 টাকা। বাড়তি মুরগি, মাছ, সবজির দর। ডিমের দামে স্বস্তি। করোনা পরীক্ষার কিট সংকটে দেশের অনেক স্থানে চিকিৎসা ব্যাহত। বেহাল আইসিইউ ইউনিট নিয়ে শঙ্কা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ইরানের হুমকিতে কাতারের ঘাঁটি থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংঘাত বন্ধে ট্রাম্প 2 সপ্তাহের সময় বেঁধে দিলেও ইরানের সব পারমাণবিক স্থাপনা ধসিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করবে না ইসরায়েল, এমন হুমকি নেতানিয়াহুর। অন্যদিকে কূটনৈতিকভাবে সংঘাত বন্ধে আজই ইরানের সাথে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ জোরদার করেছে ইরান। সপ্তাহব্যাপী সংঘাতে ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 639 জনে। আরও জানাচ্ছেন নুজাত কামাল। রাতভর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার রাতভর 60টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের রাজধানীতেই 120 বার হামলা চালায় ইসরায়েল। সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পারমাণবিক গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা আর অবকাঠামো লক্ষ্য করে হামলা চলে তেহরান, ইস্পাহান সহ দেশটির 16টি প্রদেশে। ביטחון הפנים הוא אחד מהגופים הצבאיים המרכזיים של המשטר האיראני. התקיפות שלנו מכוונות לכל אחד מהמערכים הצבאיים של המשטר האיראני. অন্যদিকে শুক্রবারও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান। বলা হচ্ছে হতাহত তেমন না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল সংখ্যক ভবনের। এমন পরিস্থিতিতে ইরানকে থামাতে সরাসরি হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে তার আগে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাত বন্ধে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউস। I have a message directly from the president, and I quote, "Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next 2 weeks." প্রতিক্রিয়ায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদের হুঁশিয়ারি, ইরান আক্রমণে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা পুরো মধ্যপ্রাচ্যকে নারকীয় পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, তাও এ যুদ্ধে জড়ালে ইতিহাসের খলনায়ক হয়ে উঠবেন ট্রাম্প। ইরানের হুমকিতে এরই মধ্যে কাতারের একটি বড় মার্কিন ঘাঁটি থেকে হারকিউলিস C-130 সহ 40টির বেশি সামরিক বিমান সরিয়ে নিয়েছে পেন্টাগন। স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে আল উদাইদ ঘাঁটিতে পড়ে আছে মাত্র 3টি বিমান, যে সংখ্যা চলতি মাসের শুরুতেও ছিল অর্ধশতাধিক। এমন পরিস্থিতিতেও অনড় ইসরায়েলি প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে জানালেন, ইরানের সব পারমাণবিক স্থাপনা ধসিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করবে না তেল আবিব। אני הנחיתי שלאף אחד לא תהיה חסינות באיראן. מעבר לזה אני לא חושב שראוי להוסיף או נחוץ להוסיף. אני חושב שצריך לתת... ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা চান না খোদ মার্কিন নাগরিকরাও। ইকোনমিস্ট ইউগভ জরিপ বলছে, প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমর্থন নেই 60% মার্কিনীর।
এদিকে ইসরায়েলের সাথে সংঘাত তীব্র হতে থাকার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় যুক্ত হয়েছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইতোমধ্যে বেশ কয়েকবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। কূটনৈতিকভাবে সংঘাত বন্ধে শুক্রবারই সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সাথে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির সাথেও বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নুজহাত কামাল, এখন বিশ্ব। ইরান ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বায়তুল মোকাররম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করেন খেলাফতে মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেন। পরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা। আরও জানাচ্ছেন সানিম মৃধা। ফিলিস্তিনি হত্যাযজ্ঞের মধ্যে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে যখন ইরানেও হামলা চালাচ্ছে ইসরায়েল, তখন এর প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের সাধারণ মানুষ। এই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিল বের করে খেলাফতে মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই বিক্ষোভে যোগ দিয়ে সংগঠনের নেতাকর্মীরা বলেন, ইসরায়েলের এই আগ্রাসন দ্রুত বন্ধ না করলেও মধ্যপ্রাচ্যে সংকট আরও দীর্ঘ হবে। একই সাথে ইসরায়েলের আগ্রাসন রুখতে বিশ্বের বাকি মুসলিম দেশগুলোকেও ঐক্যবদ্ধের আহ্বান জানান তারা। বিশ্ব মানবতার ক্যান্সার, এই ক্যান্সারকে এখনই উপড়ে ফেলতে হবে। সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই, যদি মনে করেন আপনাদের গায়ের চামড়া ঠিক থাকবে, যদি চুপ থাকেন এই মুহূর্তে, বিশ্বাস করুন আপনাদের চামড়াও ঠিক থাকবে না। বিক্ষোভ শেষে বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে মিছিল শুরু করে পুরোনা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে, তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। এদিকে জুমার নামাজের পর ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঐক্য মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, যেখানে অংশ নেন সাধারণ মানুষও। তারা বলেন, গাজার পর ইরানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, যার প্রত্যক্ষ মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানকে বাধ্য করা হয়েছে যে তাদের নিরাপত্তাকে রক্ষা করার জন্য, তাদের ডিফেন্সকে রক্ষা করার জন্য, তাদেরকে এই আক্রমণ প্রতিহত করার জন্য, তাদেরকে ডিফেন্স নেওয়ার জন্য ওই মিসাইলগুলো ছুটতে হয়েছে। যে ইসরায়েল যে একটা ভয় তৈরি করে রেখেছিল পুরো বিশ্বের মধ্যে, যে তাদের ডিফেন্স সিস্টেম ইমপেনিট্রেবল, কেউ ধ্বংস করতে পারবে না, তারা যা ইচ্ছা তাই করে যেতে পারবে। মুসলিম বিশ্ব যদি আজকে যতগুলো বিজয় লাভ করেছে, তা শুধুমাত্র শক্তির জোরে, শুধুমাত্র শারীরিক শক্তির জোরে তারা বিজয় লাভ করেনি, তারা ইমানি শক্তির জোরে বিজয় লাভ করেছে। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে কলা ভবন ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সানিম মৃধা, এখন ঢাকা। সিন্ডিকেটের হাতেই নিয়ন্ত্রিত হচ্ছে হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা। প্রশাসন, পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক প্রভাবশালীরাই নিয়ন্ত্রণ করছে এই বালু মহাল সিন্ডিকেট। তাই সবাই বালুকে হোয়াইট গোল্ড নামেই চেনে। আর এই ব্যবসা টিকিয়ে রাখতে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেও দ্বিধা করছে না বালু খেকোরা। বালুর অপরাধ জগতের বিস্তারিত জানাচ্ছেন সানিম মৃধা। একটার দুইটার খেলা না, এটা কোটি কোটি টাকার খেলা। আপনারা মারে লাগবো, আমারে মারে লাগবো, তোকারা দ্বিধা করতে না। শেষ। দুচোখ যেদিকে শুধু বালু আর বালু। এটি ঢাকার অদূরে শীতলক্ষা পাড়ের দৃশ্য, যেখানে চলছে অবৈধ বালুর রমরমা ব্যবসা।
শুধু শীতলক্ষা পারেই নয়, ফসলের জমি দখল করে হাউজিংয়ের নামে কিংবা নদী থেকে বালু ড্রেজিংয়ের অবৈধ বাণিজ্যের দেখা মেলে ঢাকার চারপাশে। ঢাকার তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষা ছাড়াও পদ্মা বা মেঘনা নদীর পারও এখন বালু গেটে পরিণত। আইন না মেনে বালু জমা করে বিক্রি যেন স্বাভাবিক ঘটনা, আর এসবের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ব্যবসায়ীদের হাতে, যাদের কাছে আইনের প্রয়োগ যেন নিছক একটি শব্দ মাত্র। এই ভালো নদীতে কাইটাই না এনে ভোট আছে ওদিকে নিয়ে ফেলায় না, এটা তো পুলিশের পয়সা দেখা যার যার প্লট হে পড়ছে চেয়ারম্যানের টাকা দিব, চেয়ারম্যানে ভরে দিছি জায়গা কার না তোমার আমার পড়ছে 3 লাখ টাকা 2 লাখ 80 হাজার করে দিবা। সরকারি জায়গা দখল করে বালুর বাণিজ্য পুরোপুরি অবৈধ সত্ত্বেও পুরোদমই চলছে জায়গা দখল করে এমন দুর্বৃত্তায়ন। বালু ড্রেজিংয়ের ফলে নষ্ট হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানি নিষ্কাশন লাইনের মতো প্রয়োজনীয় পরিষেবাও। তবে এসব নিয়ে অভিযোগ বা মুখ খুলতে নারাজ ভুক্তভোগীরা। রাতের অন্ধকারে বেকু দিয়ে কাজ করে, কোনো লোক আসে না, শুধু বেকুর ড্রাইভার থাকে আর বা বল গেটের লোক থাকে, আর কোনো লোক সামনে ফেস হয় না। সব জায়গায় যে পরিস্থিতি এখন বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, বাড়ির মধ্যে হামলা করবো, এটা করবো, এটা করবো। আপনারা দেখছেন যে কিভাবে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে জমি ভরাট করা হচ্ছে। এখানকার আশপাশে কয়েকশো একর জমিতেই দেখা মেলে একই চিত্র। তবে কিভাবে এত এত বালু উত্তোলন হচ্ছে, কতটা আইন মেনে উত্তোলন হচ্ছে, তার সঠিক কোনো জবাব আমরা এখানে এসে পাইনি। তবে এতটুকু বলা যায় যে এত বালু উত্তোলনের ফলে নদীর মৎস্য সম্পদ থেকে শুরু করে হুমকির মুখে পড়ছে নানা সম্পদ, একই সাথে বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙনও। আমরা জানতে চাই কিভাবে এর প্রতিরোধ করা সম্ভব, কারা এত বালু উত্তোলন করছে আর কতটা আইন মেনে উত্তোলন করা হচ্ছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এ বলা আছে পরিবেশ অক্ষুণ্ণ রেখে বালু তুলতে হবে। শুধু তাই না, সরকারি স্থাপনা, সড়ক, রেললাইন, সেতু, কালভার্টের 1 কিলোমিটারের মধ্যে বালু ড্রেজিংয়ে নিষেধাজ্ঞা আছে। তবে এসব আইন মানছেন না ইজারাদাররা। বাংলাদেশের লোক আপনি বোঝেন না, সবই হয়। আমি যদি 10 লাখ টাকা কামাই, তাহলে আমি যদি মনে করি যে দেখা গেছে 6 লাখ টাকা সরাই দিই, 4 লাখ টাকা রাই, তো মানুষের অভাব পড়তো। বছরে যখন বালি ভরাট হয়েছে তখন মেঘনা নদী থেকে শীতলক্ষাতে উড়াইছে। আপনারা যারা বালুর যারা ব্যবসা করে, না ওনারা তো আর সবসময় আসে না, ওই হয়তো বা মাঝে মধ্যে আসলে দেখলো পকেটের কি অবস্থা, বালু ফেলানো রাখবে কিনা। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন হচ্ছে বিক্রির জন্য। এ নিয়ে এখন টিভির সাথে কথা হয় একজন বালু উত্তোলকের সাথে। তার দেওয়া তথ্যে স্পষ্ট হয় এই নিয়ম বহির্ভূত বালু তোলার বিষয়টি, যার সাথে জড়িত প্রশাসনের কর্তা ব্যক্তি সহ রাজনৈতিক প্রভাবশালীরাও। এদিকে আইনম্যান এটা মানে না, অনেক ক্ষমতা পাইছেন আপনি, ক্ষমতার বল দেয় কাটতেছেন। কোটি কোটি টাকার খেলা, 1 টাকা 2 টাকার খেলা না, এটা কোটি কোটি টাকার খেলা। আপনারা মেরে লইব, আমার মেরে লইব, তো দ্বিধা করতে না। কত পরিমাণে বালু জমা হয় বলতে, এই বালুমহল নিয়ে আমাদের কাছে অসংখ্য অভিযোগ জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ভুক্তভোগীরা। শুধু রাজধানী নয়, এর বাইরেও সৌন্দর্যের অপরূপ ভূমি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভাগের 8 জেলায় 89টি বালুমহল থাকলেও ইজারাযোগ্য রয়েছে 54টি। তার মধ্যে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে স্থায়ী 2টি সহ মামলা জটিলতায় ইজারা বন্ধ রয়েছে 34টি বালুমহল। কিন্তু কাগজে কলমে বন্ধ থাকলেও থেমে নেই বালু উত্তোলন। পরিবেশ প্রতিবেশ ধ্বংস করে নিয়মিত এসব স্থান থেকে অবৈধ উপায়ে চলছে বালু উত্তোলন। সানিম মৃধা, এখন, ঢাকা। বালুমহলের সব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 10টায়। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম মুহুরী নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে 5 গ্রাম। 2024-এর স্মরণকালের ভয়াবহ বন্যার পর বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন সুলাইমান টালিম। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও ঠেকাতে পারেনি ভাঙন। উজানের ঢল ও টানা বর্ষণে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া বণিকপাড়া এলাকায় ভেঙে গেছে মুহুরী নদীর বাঁধ। এতে ধীরে ধীরে প্লাবিত হচ্ছে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া ও বসন্তপুর এলাকা।
এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুহুরী নদীর পানি ঢুকে ফুলগাজী তরকারি বাজারের একটি অংশ প্লাবিত হয়, তবে পরে নেমে গেছে পানি। অপরদিকে পরশুরামের সুবার বাজার এলাকায়ও নদী বাঁধে ভাঙন দেখা দেয়। এতে প্লাবিত হয়েছে ওই এলাকার বিস্তীর্ণ ফসলি জমি। প্রতি বছর দায়সারা বাঁধ মেরামত ও নদী সংস্কার না করার কারণেই এমন হচ্ছে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। তাদের দাবি, নদীর প্রস্থ কম হওয়ায় চাপ সামাল দিতে না পারায় দেখা দেয় ভাঙন। এক্ষেত্রে অনিয়মের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি তাদের। ব্যারিয়ারটা ভাঙতে লাগছিল, তখন আমরা সবাই প্রায় 2 ঘন্টা অনেক চেষ্টা করেছি ব্যারিয়ারটা রক্ষার জন্য, আমরা রক্ষা করতে পারি নাই। এটার যে নাব্যতা সেটা একদম কমে গিয়েছে এবং নদীর যে জায়গাটা শুরু হয়ে গেছে, যে কারণে পানির যে জায়গা পর্যাপ্ত প্রবাহের সেটুকু না হওয়ার কারণে পানি কিন্তু উপচে পড়ে। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে দিয়েছিল কিন্তু গতটা রক্ষা করতে পারে নাই, মানুষের জন্য গত ভিতরে ডুবে গেছে, আমাদের বাড়িঘর পানি উঠে গেছে। ভারত থেকে পরশুরামের নিষ্কালিকাপুর যে পয়েন্টে প্রবেশ করছে সেখানে নদীর গড়প্রস্থ 100 মিটার, কিন্তু ফুলগাজীতে নদীর গড়প্রস্থ 40 থেকে 45 মিটার। আমরা এখানে ফুলগাজী অংশে নদীর গড়প্রস্থ 100 মিটার পর্যন্ত যখন বৃদ্ধি করব, আমরা আশা করতেছি 100 মিটার বৃদ্ধি করার পর আর এই ধরনের ভাঙন হবে না। জনপদ প্লাবিত হলেও মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। এখন ফেনী। ফেনীর আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন বাঁধের ভাঙা অংশ মেরামত কাজ শুরু হয়েছে কিনা? ফুলগাজীর যে বড়ই এলাকায় বণিকপাড়া এলাকায় আমরা যেটি দেখেছি যে ফুলগাজীর মরি নদীর যে একটি স্থান, এই স্থানটিতে গতকাল রাতে মরি নদীর যে অতিরিক্ত পানির যে স্রোত, সে স্রোতের কারণে কিন্তু এই স্থানটিতে ভাঙন দেখা দেয়। এই স্থানটিতে ভাঙন দেওয়ার ফলে ফুলগাজীর যে বড়ই এলাকা রয়েছে, উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, দৌলতপুর সহ 5টি গ্রাম কিন্তু প্লাবিত রয়েছে। অপরদিকে গতকাল বিকেলে আমরা দেখেছি যে পরশুরামের সুবার বাজার এলাকায় একটি স্থানে ভাঙন দেখা দেয়। সেই স্থানে ভাঙনটির ফলেও কিন্তু কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে গতকালকে ফুলগাজীর যে বাজারে এবং পরশুরামের যে বন্যা পরিস্থিতি, এই যে বন্যা পরিস্থিতির কারণে কিন্তু প্রত্যেকটা বছরের মতো যে পরিমাণ নদীর যে বাঁধগুলো ভাঙে, এই বছরও সেইভাবে নদীর বাঁধগুলো ভাঙছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে নদীর যে প্রস্থ, সেই প্রস্থ কম হওয়ার কারণে অতিরিক্ত পানি চাপের কারণে কিন্তু এই বাঁধগুলো ভাঙে। অপরদিকে স্থানীয়রা যেমনটি বলছেন যে প্রতি বছর বর্ষা এলেই এই নদীর বাঁধগুলো ভাঙে, আবার বর্ষার পরে এই বাঁধগুলো মেরামত করা হয়। দায়সারা মেরামতের কারণেই কিন্তু বর্ষা এলে যখন পানির যে চাপ হয়, চাপ হওয়ার কারণে কিন্তু ভাঙে, যার ফলশ্রুতিতে কিন্তু তাদেরকে ভোগান্তির শিকার হতে। এই যে মুহুরী নদীর যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, 122 কিলোমিটার বাঁধের 122টি স্থানে ভাঙে, যে ভাঙনের ফলে কিন্তু বিপর্যয় পরিস্থিতি গত বছর হয়। সেই এরকম পরিস্থিতি এবছর না হলেও কিন্তু জুনের শেষ দিকে ফেনীর ফুলগাজীর এই স্থানটিতে ভেঙে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি কিন্তু ফেনীর ফুলগাজীর 5টি গ্রাম প্লাবিত। আমরা কিন্তু সকাল থেকেই এই ভাঙনের যে স্থানটিতে কিন্তু পানি ঢুকছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে মানুষের পুকুর থেকে শুরু করে ফসলের জমি এবং গর্ভসূচি সব জায়গায় কিন্তু পানি প্রবেশ করে। সকালে পানির যে পরিমাণ সেটি বেশি থাকলেও এখন ধীরে ধীরে পানি কমছে। নদীর যে বিপদ সীমার ছুঁই ছিল, সেখান থেকে পানি কিছুটা কমছে এবং জনপদেও পানির পরিমাণ কমছে। তো এই ছিল ফেনীর ফুলগাজীর বড়ই এলাকা থেকে আমাদের কাছে ফেনীর ফুলগাজীর প্লাবন পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম। করোনা পরিস্থিতির খবর জানাবো। করোনা ভাইরাস নিয়ে
শঙ্কায় রয়েছেন টাঙ্গাইলবাসী। পরীক্ষা না হওয়ায় শনাক্ত সম্ভব হচ্ছে না নতুন রোগী। দীর্ঘদিন ধরে বন্ধ আইসিইউ ইউনিট আর কিট সংকটে বিপাকে চিকিৎসা ব্যবস্থা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে আবারও ভয়াবহ রূপ নিতে পারে করোনা। কাউসার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশে ফের করোনা সংক্রমণ বাড়লেও টাঙ্গাইলে করোনা পরীক্ষার জন্য নেই প্রয়োজনীয় কিট। ফলে জ্বর, ঠান্ডা বা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 2021 সালে চালু হওয়া 10 বেডের আইসিইউ ইউনিট জনবল সংকটে বন্ধ 3 বছর ধরে। অব্যবহৃত অবস্থায় পড়ে আছে চিকিৎসা সরঞ্জাম। টাঙ্গাইল মেডিকেল এবং জেনারেল হাসপাতালের সহযোগিতায় পুনরায় আইসিইউ ইউনিটটি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে দুটি হাসপাতালের মধ্যবর্তী যে ট্রমা সেন্টারে আইসিইউ ইউনিট চালু করা হবে সেটিরও বেহাল অবস্থা। এতে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। আইসিইউ বন্ধ, কিন্তু এটা আমি চাই যে আইসিইউটা এটা চালু করুন। করোনায় কেউ আক্রান্ত হয়ে গেলে আমরা জানতেই পারবো না, কিটের অভাবে, যেহেতু কিট নাই। চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নাই, আলাদা বেড বা আলাদা কক্ষ নাই, প্লাস আইসিইউ সেন্টারগুলো নাই। এই করোনা যেন আগের মতো মহামারী আকার ধারণ করতে না পারে, এই জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। করোনা পরীক্ষার কিট না থাকায় রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। ট্রমা সেন্টারে একটা আইসোলেশন ইউনিট আছে, সেটাকে আমরা ব্যবহার করব যদি সেরকম প্রয়োজন হয়, এবং একটা আইসিইউ আছে, এটা এখনও হ্যান্ডওভার হবে, সেই ইয়েতে আছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে প্রায় 19,000 কিটের চাহিদার পাশাপাশি উপজেলা পর্যায়ে 5টি করে করোনা বেড প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে আইসিইউ চালুর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 19,550টা কিট চেয়েছি। আমাদের সারা বাংলাদেশের যেসব রিকোয়ারমেন্ট আছে সেটা সিএমএইচডি যেখান থেকে সাপ্লাই হয় তাদের বরাবর প্রেরণ করেছে। যদি ওরকম সিচুয়েশন হয় তাহলে আইসিইউ ওয়ার্ডগুলি করোনার জন্য ডেডিকেটেড করা হবে। 2021 সালের আগস্ট পর্যন্ত টাঙ্গাইলে 16,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় প্রায় 250। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। এদিকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় কমছে না সংক্রমণ। শুক্রবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 83 জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত 2188 জন। এদিকে হাসপাতালে রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স। চিকিৎসকরা বলছেন প্রতিটি রোগীর সঙ্গে 4 থেকে 5 জন করে স্বজন থাকায় ডেঙ্গুর সঙ্গে তৈরি হয়েছে করোনা ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। কক্সবাজারের উখিয়া টেকনাফের 33 আশ্রয় শিবিরে এখন অবস্থান করছে 12 লক্ষাধিক রোহিঙ্গা। জন্মহার ও অব্যাহত অনুপ্রবেশে বাড়ছে জনসংখ্যার চাপ আর কমছে আন্তর্জাতিক সহায়তা। রাখাইনের নতুন বাস্তবতা আরও জটিল করে তুলছে প্রত্যাবাসনের পথ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ জোর দিচ্ছে আন্তর্জাতিক দায়বদ্ধতা ও যৌথ উদ্যোগের উপর। বিশ্ব শরণার্থী দিবসে নিয়ে আরও জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। বিশ্ব শরণার্থী দিবসে নতুন করে আলোচনায় রোহিঙ্গা সংকট। কক্সবাজারের ক্যাম্পগুলোয় 12 লক্ষাধিক রোহিঙ্গার বসবাস। প্রতিদিন বাড়ছে জন্মহার, সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশও অব্যাহত। অন্যদিকে আশঙ্কাজনকভাবে কমে এসেছে আন্তর্জাতিক সহায়তা। ফলে চাপে থাকা বাংলাদেশ সরকারের দুশ্চিন্তা বাড়ছে। প্রত্যাবর্ষণই এখন একমাত্র টেকসই সমাধান, এমনটাই বলছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তৈরি হওয়া গোলযোগ, বিশেষ করে আরাকান আর্মির উত্থান পুরো প্রক্রিয়াকেই করে তুলেছে অনিশ্চিত ও জটিল। আমরা এককভাবে বাংলাদেশ বলতে পারি না যে এতদিনের মধ্যে এটা করে ফেলব, যেহেতু সমাধানটা আমাদের হাতে এককভাবে নেই। কিন্তু আমরা তো খুব আশাবাদী। আমরা বিশ্বাস করি যারা এর সাথে সম্পর্কিত অন্যান্য যে অংশীজন আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এই সমস্যা তাদের সমাধান করা উচিত, নতুবা কেউ ভালো থাকবে না। বাংলাদেশের ঘাড়ে 12-13 লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়ে অন্যরা সুখে থাকবেন, এটা আশা করা মানে বোকামি হবে। বাংলাদেশ বলছে এই সংকটের জন্ম মিয়ানমারে, তাই সমাধানের দায়ও তাদের। এককভাবে কোনো দেশ এই বোঝা বইতে পারে না উল্লেখ করে সরকারের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার বলছেন, সংকট সমাধানে দরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় ও আন্তরিক ভূমিকা। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এখন আরাকান আর্মির।
তাদের এই সমস্যা সমাধানের জন্য তাদেরকে খোলা মনে বাংলাদেশের কাছে আসা উচিত। এবং বাংলাদেশও আমি বিশ্বাস করি, যেহেতু আমাদের নেইবার প্রতিবেশী, আমরা চাই প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশও সহযোগিতা করবে। সেজন্য মিয়ানমার গভর্নমেন্ট এবং রাখাইনে যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে। রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক দায়, তাই বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমারের সদিচ্ছা, আঞ্চলিক ঐক্য আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণই পারে এই দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের টেকসই সমাধান দিতে। এখন কক্সবাজার। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবসে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশ এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য মানবিক প্রতিশ্রুতি পালন করে আসলেও এর ভার এখন আর সহনীয় পর্যায়ে নেই। কক্সবাজারে 14 লাখ রোহিঙ্গা বিশ্বের অন্যতম গভীর সংকট বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে সব পক্ষের কার্যকরী পদক্ষেপ নজরদারি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তারেক রহমান। তিনি আরও লেখেন, বাংলাদেশের জন্য শরণার্থী সংকট শুধু বৈশ্বিক ইস্যু নয়, বরং ভুক্তভোগী বাস্তবতা। রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে উত্থান পতন থাকলেও ভবিষ্যতে এ সম্পর্ক উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের সহকারী হাই কমিশনার চন্দ্রশেখর। সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভিসা প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় ভিসা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মানুষ নিয়মিত আবেদন করছে ও গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে। এর আগে শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগা কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রশেখর। অনুষ্ঠানে শিশুসহ 2 শতাধিক মানুষ অংশ নেন। Relation between two countries always remain up and down. So sometimes good, sometimes bad. So it will definitely improve in future. No, people are applying and they are getting visa. বর্তমান সময়ে এসেও নারীর জন্য বাস যাত্রা অনিরাপদ ও অনিশ্চিত। দিনে কিছুটা স্বস্তি থাকলেও রাতে হয়রানি ও ভয়ঙ্কর অভিজ্ঞতার ঝুঁকি বাড়ে। এমন পরিস্থিতিতে মোকাবিলায় মহিলা বাস সার্ভিস চালু করা হলেও তা অপ্রতুল ও কার্যকর নয়। অনেক নারী এই সার্ভিসের সময়সূচি ও অস্তিত্ব সম্পর্কে জানেনই না। অন্যদিকে সাধারণ বাসে অনেক সময় সংরক্ষিত আসন দখল করে নেয় পুরুষ যাত্রীরা। পরিবহন ব্যবস্থার নারী বান্ধব সংস্কার সংক্রান্ত বিস্তারিত জেনে নিব তাসফিয়া উখরোজের প্রতিবেদনে। হাজারো অনিশ্চয়তা ও অস্বস্তিকর অভিজ্ঞতা এড়াতে 1998 সালে এবং পরে 2015 সালে পরীক্ষামূলকভাবে মহিলা বাস সার্ভিস চালু করে বিআরটিসি। 2018 সালে বেসরকারিভাবে দোলনচাপা বাস সার্ভিস চালু করা হয় নারীদের জন্য, যা বন্ধ হয়ে যায় 2022 সালে। কাগজে কলমে এখন রাজধানীতে বিআরটিসির মাত্র 6টি রুটে 6টি বাস চলে নারীদের জন্য। বিআরটিসির ওয়েবসাইটের তথ্য বলছে, বাইতুল মোকাররম মসজিদের সামনে রবি থেকে বৃহস্পতি দুপুর 3টা 15 নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা মহিলা সার্ভিসের একটি বাস। যদিও ওয়েবসাইটে দেওয়া সময় অনুযায়ী প্রায় ঘণ্টা খানেক অপেক্ষা করেও তা খুঁজে পাওয়া যায়নি। আলাদা বাস চালু থাকলেও অনেক নারী তা জানেন না। সময়সূচির অনিশ্চয়তা ও বাসের সংখ্যা কম হওয়ায় এ সার্ভিস কার্যকরভাবে পৌঁছায়নি সবার কাছে, এমন অভিযোগ তাদের। সাইডে দেওয়া যায় এখান থেকে 3টা 15 ছাড়ে নারায়ণগঞ্জ যায়, সেটা কি আসে নাকি 3টা? জি জি, আমাদের এটা মতিঝিল থেকে শুরু করে পল্টন হইয়া প্রতিদিন 3টা 15 ছাড়ে। অন্যদিকে পাবলিক বাসে নারীদের জন্য সংরক্ষিত আসনে প্রায় বসে থাকতে দেখা যায় পুরুষদের, যা অস্বস্তির কারণ নারী যাত্রীদের। মহিলা সিটে যখন পুরুষরা বসে তখন আপনারা আসলে কি বলেন? আমরা বলি উঠে যান, ঠিক আছে, যদি এরা উঠে যায় তো যায়, একদিন বয়ে যায়। অনেক সময় টাচের একটা ব্যাপার আছে যেটা মহিলাদের জন্য অনেক সংবেদনশীল, তো এখানে অনেক প্রবলেম হয়। তো আমরা চাই যে ফিমেলদের জন্য যদি এভাবে আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়। এদিকে বিআরটি এর এই কর্মকর্তা জানান, আলাদা মহিলা বাস সার্ভিসের অনিয়ম নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। এছাড়াও আলাদা বাস সার্ভিস থেকে মূলধারার গণপরিবহনকেই নারী বান্ধব করে তুলতে বেশি আগ্রহী কর্তৃপক্ষ। আমার যেটা ধারণা, সেটা তো এটা তো সিঙ্ক করার কোনো কারণ নাই, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াই উচিত।
কারণ গণপরিবহনের অবস্থা তো খুব একটা ভালো না। বিশেষজ্ঞরা বলছেন লোকাল বাসে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো, নারী চালক ও হেল্পার এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বাসে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যেতে পারে। পরিবহনের ব্যবস্থাপনা রয়েছে, এটাকে নারী বান্ধব করার জন্য প্রথমেই হচ্ছে যে আমাদের বাসগুলোকে নির্দিষ্ট স্টপেজে থামতে হবে এবং বাসের টাইম টেবিলটা যদি ঠিক থাকে সেই জন্য হচ্ছে যে অ্যাপ ভিত্তিক করা যেতে পারে, যাতে একজন বুঝতে পারে আমার বাসটা কখন আসবে। রাজধানীতে নারীদের জন্য যে বিশেষ বাস সার্ভিস চালু রয়েছে তা আরও সক্রিয় করে তুলতে প্রচারণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন নগরের নারীরা। যাত্রাপথে নারীরা যে সকল হয়রানির শিকার হচ্ছেন তা কমিয়ে আনতে এই ধরনের বাস সার্ভিস ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন শুধু আলাদা বাস সার্ভিস নয়, বরং পরিবহন ব্যবস্থাকে নারী বান্ধব করে গড়ে তোলা গেলে নিশ্চিত হবে নারীদের নিরাপদ যাত্রা। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। দেশের বাজারে হঠাৎ বেড়ে গেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে প্রতি কেজি চালের দাম 2 থেকে 9 টাকা পর্যন্ত বেড়েছে। চালের পাশাপাশি বেড়েছে সোনালী মুরগি, তবে স্থিতিশীল আছে ব্রয়লার মুরগির দর। এদিকে রাজধানীর বাজারে এই কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দর। আর মাছের দামও বাড়তি, আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। গত মাসের শুরুতেই বাজারে উঠতে শুরু করে বোরো ধানের চাল, আর তাতেই ঈদের আগে স্বস্তি ফিরেছিল বাজারে। তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজিতে 4 থেকে 9 টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চাল কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজারে প্রতি কেজি মিনিকেট চাল 70 থেকে 80 টাকা, নাজিরশাইল 75 থেকে 86 টাকা ও 28, 56 থেকে 58 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বোরো ধানের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে চালের বাজারে। সামনে চালের দাম আরও বাড়তে পারে বলেও শঙ্কা তাদের। আর ক্রেতারা বলছেন একদিকে আয়ের চাপ, অন্যদিকে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠেছে। মিনিকেট চাল এখন হলো সিজন, এখন এরা বস্তায় বাড়াইছে 300 টাকা, এখন এই বাজারে বাড়ছে আরও মনে করেন 150 টাকা 100 টাকা। এটা মনে করেন অযৌক্তিকভাবে বাড়াইছে। আমাদের প্রতি সপ্তাহে আমাদের যে বাজেট আছে সেই বাজেটে প্রতি সপ্তাহে অ্যাড হচ্ছে টাকা। একটা অজুহাতের শেষ নাই। বাজারে বেড়েছে সোনালী মুরগির দাম। কোরবানির ঈদের পরপর ক্রেতা কম থাকায় বেশ কয়েকদিন অনেকটা কম দামে মুরগি বিক্রি হলেও শুক্রবার ছুটির দিন প্রতি কেজি সোনালী মুরগির দাম রাখা হয় 280 থেকে 320 টাকা। তবে ব্রয়লার মুরগির দাম বাড়েনি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় 150 থেকে 160 টাকায়। সোনালীর দাম বাড়তি, আমদানি কম আর চাহিদা বেশি, এই জন্য দাম বাড়তে। কি করা যাবে, বাজারে তো অ্যাডজাস্ট করা যায়, লিমিটেড ইনকামের দ্বারা এটা অ্যাডজাস্ট করা সম্ভব না। এদিকে স্বস্তি নেই শাকসবজি আর মাছের বাজারেও। গত সপ্তাহে শাকসবজির দাম কিছুটা কম থাকলেও এ সপ্তাহে এসে দেখা গেছে প্রত্যেক ধরনের সবজিতেই কেজিতে বেড়েছে প্রায় 10 টাকা পর্যন্ত। আর নানা অজুহাতে বেড়েছে মাছের দামও। গেছে সপ্তাহ তো মনে করেন মানুষ কম ছিল, এই সপ্তাহ সবাই টাকা আসছে, মাংস আর কত খাবে, খানার পরে মাছের মনে করেন চাহিদা একটু বাড়তি। গত সপ্তাহে যে মাল বেচছে আমরা 30 টাকা 40 টাকা, এই মাল আজকে 70 টাকা 80 টাকা। না, একটু দাম বেশি আমি দেখতেছি, কারণ আমি 2-3 দিন আগে আসছিলাম, তখন অনেক কম ছিল। এদিকে বাজারে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম, বিক্রি হচ্ছে আগের দামেই। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে মন্তব্য করেন তিনি। কেউ নির্বাচনের কথা বলে গোস্বা করে উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। এ সময় সরকারের আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে অভিযোগ করে আলাল বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন, ডেঙ্গু রোগ এবং করোনা চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। কোথায় আপনার স্বাস্থ্য উপদেষ্টা?
চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিকা থাকলেও তাদের অধিকার নিশ্চিতে এখনও অনীহা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন টিএবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে বাংলাদেশ সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয় শীর্ষক আদিবাসী ফোরামের আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আরও উদ্যোগী হতে হবে। আলোচনায় ভূমি বিরোধ, নিরাপত্তাহীনতা ও উচ্ছেদ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেয়ার দাবি জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। শিগগিরই অন্তর্বর্তী সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা প্রণয়ন করারও দাবি জানান আলোচকরা। পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা বা অন্ততপক্ষে কিছু কিছু মৌলিক ক্ষেত্রগুলোতে বৈষম্যমুক্ত আদিবাসী সমান অধিকার ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা কৌশল তারা প্রণয়ন করবেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশের মধ্যে সেটা রাখতে পারেনি। প্রতিদিন দেরিতে অফিসে আসায় ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত বুধবার শোকজ করা হলে পরে বিষয়টি জানাজানি হয়। আগামী 3 কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা সহ 8 জন কর্মকর্তা এবং 70 জন কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন আরও কয়েকজন। তবে এসব কর্মকর্তা কর্মচারীরা প্রায় প্রতিদিনই অফিসে দেরিতে যান বলে অভিযোগ রয়েছে। এতে পৌর ভবনে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রত্যাশীদের। এ নিয়ে কয়েকজন ভুক্তভোগী পৌর প্রশাসকের কাছে অভিযোগ জানালে অভিযোগের সত্যতা পেয়ে সকল কর্মকর্তা কর্মচারীদের শোকজ করেন পৌর প্রশাসক। আসলে যথাসময়ে উপস্থিত কাউকে আমি পাইনি, এ কারণে আমি এটা শোকজ দিয়েছি এবং আগামী 3 দিনের মধ্যে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং সে প্রেক্ষিতে কারোর জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তেহরান সহ 16টি প্রদেশে শতাধিক বিমান হামলা। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বায়তুল মোকাররম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরান তার পাল্টা প্রতিবাদ করার অধিকার রয়েছে। যারা আসলে বিশ্ব মানবতার জন্য কাজ করতে চায় বা আসলে বিশ্ব মানবতা নিয়ে ভাবে, তাদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সিন্ডিকেটের নিয়ন্ত্রণে হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা। বেপরোয়া বালু খেকোরা জড়িত প্রশাসন সহ প্রভাবশালীরা। বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধের 2 স্থানে ভাঙন। ফুলগাজী সদর বাজার সহ 5টি গ্রাম প্লাবিত। হঠাৎ চড়া চালের বাজার। ঢাকায় কেজিতে বেড়েছে 2 থেকে 9 টাকা। বাড়তি মুরগি, মাছ ও সবজির দর, ডিমের দামে স্বস্তি। করোনা পরীক্ষার কিট সংকটে দেশের অনেক স্থানে চিকিৎসা ব্যাহত। বেহাল আইসিইউ ইউনিট নিয়ে শঙ্কা। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।